ঢাকা বোর্ড 2019 প্রশ্ন বলা আছে দুইটা সিলিন্ডার দুইটাই ঘর্ষণবিহীন এবং একটা তৈরি হইছে তাপ পরিবাহী পদার্থ দিয়ে আর একটা তৈরি হইছে তাপ অপরিবাহী পদার্থ দিয়ে। দুইটার মধ্যে কিছু গ্যাস আছে, গ্যাসটা হচ্ছে কি গ্যাস? হিলিয়াম গ্যাস। এবং দুইটার ক্ষেত্রেই চাপ হচ্ছে 2 × 10⁵ প্যাসকেল এবং তাদের তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন। গ নম্বরে বলছে যে এই চাপটাকে কমায় অর্ধেক করা হয়েছে। যদি চাপটাকে কমায় অর্ধেক করা হয় তখন যে সিলিন্ডারটা অপরিবাহী পদার্থের, অর্থাৎ এটা হচ্ছে পরিবাহী পদার্থের ধরলাম এ, এটা হচ্ছে অপরিবাহী পদার্থের ধরলাম বি, তাহলে এই অপরিবাহী পদার্থের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এখন যেহেতু তার অপরিবাহী সেহেতু আমাদের কি হবে? চাপ বাড়াই কমাই বা তাপমাত্রা বাড়াই কমাই আমাদের এখান থেকে কোনো হিট বাইরে আসবে না, আবার বাইরে থেকে কোনো হিট ভিতরেও আসবে না, রাইট? সো আমাদের প্রসেসটা কি প্রসেস? রুদ্ধতাপীয় প্রসেস। যেহেতু রুদ্ধতাপীয় প্রসেস সেহেতু আমাদের কিসের সম্পর্ক? টেম্পারেচার আর প্রেসারের সম্পর্ক। সো টেম্পারেচার আর প্রেসারের মধ্যে সম্পর্কটা হচ্ছে T P⁻1 - gamma/gamma, রাইট, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে T P⁻1 - gamma যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারবো T1 P1 1 - gamma/gamma is equal to T2 P2 1 - gamma/gamma, রাইট? যেহেতু বলতে পারতেছি সেহেতু আমাদের দেখো T1 এর মান জানি, P1 এর মান জানি, P2 এর মান জানি, শুধু T2 এর মানটা আমরা জানি না। গামার মান কত? যেহেতু হিলিয়াম গ্যাস হচ্ছে এক পরমাণু, সুতরাং গামার মান হবে 1.67। ওকে, এখান থেকে আমরা মানগুলো বসায় খুব সিম্পলি ক্যালকুলেট করে T2 এর মানটা বের করতে পারবো। ঘ নম্বরে বলা হয়েছে যে যদি দুইটা সিলিন্ডারের ক্ষেত্রে চাপ কমায় অর্ধেক করা হয় তখন আমাদের কোন ক্ষেত্রে কাজ বেশি হবে? এখন এখানে স্পেসিফিক্যালি কিন্তু উল্লেখ করে বলা নাই যে আমাদের কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে না। এখন এটা যদি গ্যাস সিলিন্ডার হয়, গ্যাস সিলিন্ডারের ভিতরে চাপ যদি আমরা কমায়ও দিই তাও তার আয়তনের কোনো পরিবর্তন হয় না। বাট সাধারণত ভাবে যদি সিম্পল গ্যাস হয় তখন চাপ কমাইলে আমাদের আয়তনটা বেড়ে যায়, রাইট? সো আমরা এখানে যেহেতু যে পদার্থটা পরিবাহী পদার্থ দিয়ে তৈরি সেই জিনিসটা নিয়ে হিসাব করার সময় আমরা দুইবারই ক্যালকুলেট করব। একবার আমরা চিন্তা করব যে তার আয়তনটা কনস্ট্যান্ট থাকতেছে এবং আরেকবার চিন্তা করব তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে। যদি আয়তন কনস্ট্যান্ট থাকে তখন পরিবাহী পদার্থের ক্ষেত্রে কাজ হচ্ছে W is equal to 0। কেননা আমরা যখন কাজ করি কাজ is equal to কি? dW is equal to P dV, রাইট? এখন যদি আমাদের ভলিউমটা চেঞ্জ না হয় তখন আমরা টেম্পারেচার বাড়াই কমাই, প্রেসার বাড়াই কমাই, যাই করি না কেন আমাদের কোনো বাহ্যিক কাজ সম্পন্ন হয় না। যদি এটা 0 হয় তখন আমাদের এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, রাইট? তো যেহেতু আমাদের এখানে সম আয়তনীয় প্রক্রিয়া চিন্তা করলে আমাদের কোনো কাজ হচ্ছে না সেহেতু আমরা এখন কি চিন্তা করব? এটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ হচ্ছে W is equal to nRT ln V2/V1। ওকে, এখন আমাদের এখানে চাপের পরিমাণটা দেওয়া আছে, চাপ কতটুকু কমছে, আয়তনের কথা বলা নাই। সো আমরা যে কাজটা করব P1V1 is equal to P2V2, কেননা আমরা এটাকে সমষ্ণ প্রক্রিয়া চিন্তা করছি। সো যেহেতু সমষ্ণ প্রক্রিয়া এবং হিট আমাদের ইচ্ছা মতো বের হইতে পারতেছে এবং ঢুকতে পারতেছে, তাই আমরা P1V1 is equal to P2V2 থেকে বলতে পারবো V2 is equal to 2V1। যেহেতু চাপ অর্ধেক হচ্ছে তার আয়তনটা দ্বিগুণ বেড়ে যাবে। সো আমরা এখন বলতে পারবো nRT ln 2 এবং এখানে n এর মান বসায় দাও। n এর মান হচ্ছে কত? আমাদের হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এখানে বলা আছে যে আমাদের 1 মোল হিলিয়াম গ্যাস, যেহেতু 1 মোল সেহেতু আমাদের n এর মান হচ্ছে 1, r এর মান হচ্ছে 8.31 এবং টেম্পারেচার হচ্ছে 600 কেলভিন এবং মানগুলো বসাই দিলে আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজটা পেয়ে যাব। ওকে, এরপরে বলছে
যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে W is equal to nR by 1 minus gamma into T2 minus T1। T2 হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা, আমরা আগে থেকে বের করছিলাম। T1 হচ্ছে আগের তাপমাত্রা এবং nR হচ্ছে ধ্রুবক এবং গামা হচ্ছে কি ধ্রুবক। সো এখানে মানগুলো বসাই দিলে আমরা কাজের মানটা বের করে ফেলতে পারবো। দিনাজপুর বোর্ড 2019 এর প্রশ্ন বলা আছে একটা কার্নোট ইঞ্জিনের যে 4টা ধাপ, সেই 4টা ধাপে মোট কৃত কাজের পরিমাণ দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি কার্নোট ইঞ্জিনের চাপ বনাম আয়তনের গ্রাফ আঁকি, তখন গ্রাফটা দাঁড়াবে এমন, রাইট? সো এরকম প্রত্যেকটা ধাপে কাজের পরিমাণটা আমাদের দেওয়া আছে। সেই কাজের পরিমাণ হচ্ছে প্রথমে 900 জুল, তারপরে 800 জুল, তারপর 500 জুল এবং এটা হচ্ছে কত 250 জুল। এই পার্টটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন এবং এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, রাইট? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে যায়। মনে রাখবা আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে তখন পজিটিভ কাজ হয় এবং আয়তন যখন হ্রাস পাচ্ছে তখন নেগেটিভ কাজ হয়। এদিকে প্রেসার, এদিকে ভলিউম। তো আমাদের এই 4টা ধাপের মধ্যে আয়তন বাড়তেছে কোন কোন ধাপে? এই ধাপে আর এই ধাপে। আর আয়তন কমতেছে কোন কোন ধাপে? এই ধাপে আর এই ধাপে, রাইট? সো আমাদের যদি বলে গ নম্বরে যেটা বলছে যে এই ইঞ্জিন দ্বারা প্রত্যেক সাইকেলে কতটুকু কাজ হচ্ছে, তো তখন আমরা কি করব? গ নম্বরে লিখব যে 900 প্লাস 800 মাইনাস 500 মাইনাস 250 জুল। ক্যালকুলেট করলে যা হবে সেটাই। ঘ নম্বরে বলছে যে এই কার্নোট ইঞ্জিনের তাপমাত্রা আমরা পরিবর্তন করব। কিসের তাপমাত্রা? কার্নোট ইঞ্জিনে 2টা তাপমাত্রা থাকে, একটা হচ্ছে তার গ্রাহকের তাপমাত্রা আর একটা হচ্ছে তার উৎসের তাপমাত্রা। এখন আমাদের বলছে যে আমরা তাপমাত্রার পরিবর্তন করব, গ্রাহকের তাপমাত্রাও পরিবর্তন করব, উৎসের তাপমাত্রাও পরিবর্তন করব। তো প্রথমে দেওয়া আছে যে গ্রাহকের তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস এবং তার উৎসের তাপমাত্রা হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নে বলা আছে যে এই দুইজনের মধ্যে আমরা যদি একই পরিমাণ পরিবর্তন করি, কিসের কিসের পরিবর্তন করব? একটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রার পরিবর্তন করব, কিন্তু সেই পরিবর্তনটা হবে নেগেটিভ। অর্থাৎ আমরা যদি একই পরিমাণ তাপমাত্রা কমাই গ্রাহকের এবং একই পরিমাণ তাপমাত্রা বাড়াই উৎসের, তাহলে আমাদের গ্রাহকের ইটা বেশি হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অথবা কোন ক্ষেত্রে আমাদের কর্মদক্ষতা অধিক পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি কার্নোট ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে যাচ্ছি, আমার কাছে 2টা অপশন আছে। একটা হচ্ছে আমি এটার তাপমাত্রা কমাবো অথবা এটার তাপমাত্রা বাড়াবো এবং আমাদের এই পরিবর্তনের মানটা কনস্ট্যান্ট। আমি যদি কমাই, ধরো 10 ডিগ্রি যদি কমাই, তাহলে আমি কমাইতে পারবো এইটা অথবা এটা কি করতে পারবো? বাড়াইতে পারবো। এটা কমায় 490 করতে পারবো অথবা এটা বাড়ায় 1010 করতে পারবো। কোনটা আমি করব? কোনটা করলে আমার ইঞ্জিনের কর্মদক্ষতা আরো বাড়বে, সেটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার 2টা উপায় আছে। একটা হচ্ছে আমি ধরে নিব যে এটার তাপমাত্রা আমি x পরিমাণ কমাচ্ছি আর এটার তাপমাত্রা আমি x পরিমাণ বাড়াচ্ছি। তো আমাদের অ্যাকচুয়াল ইটার সূত্র হচ্ছে 1 মাইনাস T2 বাই T1। এটা হচ্ছে আমাদের T2 আর এটা হচ্ছে কি আমাদের T1। সো এখন তুমি যদি T2 বাই T1 টা বসায় দাও, সেটা হবে কি আমাদের আগের ইটা। আমরা তাপমাত্রা পরিবর্তনের আগে যে ইটাটা ছিল সেটা হচ্ছে কি আমাদের এই ইটাটা। আমরা এখন প্রথমে যে কোনো একটার তাপমাত্রা কমাবো, অর্থাৎ এই যে 500 ডিগ্রি সেলসিয়াস গ্রাহকের তাপমাত্রা আগে কমাবো। সো ইটা 1 হচ্ছে 1 মাইনাস T2 মাইনাস x ডিভাইডেড বাই T1। এখন এই x এর আমরা একটা স্পেসিফিক ভ্যালু ধরে নিব। তো ধরলাম সেই x ইজ ইকুয়াল টু 100 কেলভিন। ওকে, তো এখন যদি এখানে বসাই দিই তাহলে আমরা ইটা 1 এর একটা ভ্যালু পাবো, T2 এর মান বসাবো, T1 এর মান বসাবো এবং ইটা 1 এর একটা ভ্যালু পাবো। অবশ্যই 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 আমাদের T2 আর T1 হবে কেলভিনে। সো এখান থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের অবশ্যই কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা একটা ইটা 1 পাবো, এরপরে আমরা ইটা 2 বের করব, যেখানে আমাদের উৎসের তাপমাত্রা বাড়ানো হবে। সো তখন 1 মাইনাস T2 বাই T1 প্লাস
x। এই যেখানে আমরা 100 কেলভিন কমাইছিলাম, তাই এখানে আমরা কি করতে হবে, 100 কেলভিন বাড়াবো। সো এই 100 কেলভিন এখানে মান বসাই দিলে আমরা ইটা 2 এর একটা ভ্যালু পাবো। দেখবো যে আমাদের ইটা 1 গ্রেটার দেন ইটা 2 চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। এই পদ্ধতিটা করলে তোমরা নাম্বার পাবা, ঠিক আছে, বাট এই পদ্ধতিটা করলে মানে হচ্ছে অ্যাকচুয়াল পদ্ধতি এটা না, এটা অ্যাকচুয়াল পদ্ধতি না। এটা হচ্ছে আমাদের হিসাব সুবিধা করার জন্য, আমাদের ম্যাথ ছোট করার জন্য এই পদ্ধতিটা আমাদের গাইডে করছে, বাট এটা অ্যাকচুয়াল পদ্ধতি না। এই অ্যাকচুয়াল পদ্ধতিটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, ক্যালকুলাস ইউজ করতে হবে। ক্যালকুলাস এই কারণে ইউজ করব, কেননা আমরা পরিবর্তন করতেছি, আমরা এটারও পরিবর্তন করতেছি, এটারও পরিবর্তন করতেছি। আমাদের কখনোই স্পেসিফিক্যালি 100 কেলভিন পরিবর্তন করতে বলা নেই। আমাদের বড় কথা ছিল শুধুমাত্র কিসের, জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণ কেলভিন, ঠিক না? সো আমরা যে কাজটা করব, আমরা এখন এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব, রাইট? এখন এই ফাংশনটাকে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? তো প্রথমে আমরা কার পরিবর্তন করছি, গ্রাহকের তাপমাত্রার পরিবর্তন করছি। তো আমরা ফার্স্টে ইটাকে ডিফারেন্সিয়েট করব গ্রাহকের তাপমাত্রার সাপেক্ষে। তো এখন দেখো ডি ইটা বাই ডি টি2 ইজ ইকুয়াল টু আমাদের কি কত, টি2 এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আসবে 0 মাইনাস 1 বাই টি1, রাইট? সো ডি ইটা বাই dt2 is equal to 0 minus 1 by t1। সো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 1 by t1 মাইনাস, যদি আমরা শুধু মডুলাসটা চিন্তা করি তখন আমাদের মডুলাসটা আসবে কত, শুধু 1 by t1। এই যে মাইনাসটা আসছিল, এই মাইনাসটা দিয়ে বোঝায় যে আমরা যদি T2 এর তাপমাত্রার পরিবর্তন পজিটিভ করি, অর্থাৎ T2 এর তাপমাত্রা বাড়াই, তখন আমাদের কর্মদক্ষতার পরিবর্তন হবে নেগেটিভ, অর্থাৎ আমাদের কর্মদক্ষতা কি হয়ে যাবে, কমে যাবে। আর যদি আমরা T2 এর তাপমাত্রা কমাই, অর্থাৎ T2 এর তাপমাত্রা যদি আমাদের নেগেটিভ হয়, কমাই, তখন আমাদের কর্মদক্ষতার পরিবর্তনটা হবে পজিটিভ। তাই আমরা কি করলাম, এখানে হিসাব করলাম জাস্ট পজিটিভ মানটা। পজিটিভ মানটা বের করার জন্য আমরা কতটুকু পরিবর্তন হচ্ছে, জাস্ট পরিবর্তনটা হিসাব করতেছে, বাড়তেছে না কমতেছে সেটা আমাদের দেখার বিষয় না। ওকে, এবার আসো আমরা যদি T1 কে ডিফারেন্সিয়েট করি, তাহলে d ইটা বাই d T1 is equal to, এটা সাপেক্ষে যদি আমরা করি তখন আমাদের চলে আসবে T2 বাই T1 স্কয়ারড। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, এই ইটার পরিবর্তনটা বের করব। সো এখন এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে আমরা পাবো 0.001, আর এখানে যদি আমরা মান বসাই দিই পাবো 0.0005। খেয়াল করো, দেখো এই ক্ষেত্রে আমাদের এই পরিবর্তনটার মান বেশি, আর এই ক্ষেত্রে আমাদের পরিবর্তনটার মান কম। যেহেতু এই ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা বেশি, যেহেতু আমাদের উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা কমাইলে আমরা অধিক পরিমাণ কর্মদক্ষতা বৃদ্ধি দেখতে পাবো। কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্ন, গ নম্বরে বলছে যে একটা কিছু পরিমাণ পানিকে, অর্থাৎ 5 কেজি পরিমাণ পানিকে 84 কিলোজুল তাপ সরবরাহ করে তাপমাত্রা বৃদ্ধি করা হলো। ওকে, পানির ইনিশিয়াল তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। গ নম্বরে জিজ্ঞাসা করছে যে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হয়েছিল, অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে পানির চূড়ান্ত তাপমাত্রা কত। তো আমাদের হিট সরবরাহ করা হয়েছে, ডেল এইচ হচ্ছে 84 কিলো জুল বা 84 ইনটু 10 টু দি পাওয়ার 3 জুল। ওকে, পানি যেহেতু সেহেতু আমাদের পানির এস হচ্ছে বা আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, এবং আমাদের বের করতে বলছে আমাদের তাপমাত্রার পরিবর্তন কত, ডেল থিটা ইকুয়াল টু কত। এখন আমরা জানি যে ডেল এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। পানির ভর ছিল 5 কেজি, এস হচ্ছে 4200, ডেল এইচ এর মান হচ্ছে 84000 জুল। এখান থেকে আমরা ডেল থিটার মানটা খুব সহজেই বের করতে পারবো, এবং এখান থেকে আমরা বলতে পারবো যে ইনিশিয়াল তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 30 ডিগ্রির সাথে ডেল থিটা যোগ করলে আমরা চূড়ান্ত তাপমাত্রাটা পেয়ে যাব। ঘ নম্বরে বলছে যে 5 কেজি ভরের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তাপ দিয়ে সম্পূর্ণরূপে বাষ্পীভবন করা হয়েছে, এবং এই পদ্ধতিটা অর্থাৎ এই প্রসেসটা এবং আগের যে প্রসেসটা অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে উত্তপ্ত করা হয়েছে, এই দুইটা প্রসেসের মধ্যে কোনটা বেশি পরিবেশ বান্ধব। আচ্ছা, এখন
দুইটা প্রসেসের মধ্যে আমাদের কি হচ্ছে, আমরা হিট দিচ্ছি এবং কিছু পরিমাণ কাজ করতেছি। তো যখন হিটের সাথে আমাদের কাজের সম্পর্ক আসবে, তখন পরিবেশ বান্ধবের ব্যাপার স্যাপার চলে আসলে আমাদেরকে বলতে হবে যে যেই প্রসেসের ক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তনটা কম, সেই প্রসেসটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব। এখন এনট্রপি কি? এনট্রপি বলতে তোমাদের বইতে যে বলা আছে সেটা হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ, ঠিক না? এই কথাটা টেকনিক্যালি কারেক্ট, কিন্তু তোমরা যদি এইভাবে চিন্তা করো তোমাদের ব্যাপার স্যাপার চলে আসবে যে বিশৃঙ্খলা বলতে আসলে কি বুঝতেছে। তো এইভাবে যদি চিন্তা না করো, অ্যাকচুয়ালি যদি তোমরা চিন্তা করো বা ম্যাথমেটিক্যালি চিন্তা করো, তখন এনট্রপি হচ্ছে আমাদের কোনো একটা বস্তুকে বা কোনো একটা মেশিনকে আমরা যে পরিমাণ হিট দেই, সেই পরিমাণ হিট থেকে কাজ করতে না পারার সম্ভাবনা, সেটাই হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন। ধরো একটা মেশিন আছে আমাদের, সেই মেশিনটাকে যদি আমরা 100 জুল তাপ দিই, তখন সে আমাদের 50 জুল কাজ করে দেয়। তো আমাদের 50 জুল কি হচ্ছে, নষ্ট হচ্ছে। এই 50 জুল নষ্ট হচ্ছে কিসের জন্য? এনট্রপির পরিবর্তনের জন্য। আরো অনেক কাহিনী আছে, ঘর্ষণ বলের কাজ আছে, এই আছে সেই আছে। তো বিভিন্ন কারণে এনট্রপির পরিবর্তনের জন্য সে কি করতেছে, 50 জুল কাজ করতে পারতেছে এবং 50 জুল কাজ করতে পারতেছে না। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে কি আমাদের এনট্রপির পরিবর্তনের জন্য হচ্ছে। এখন এই মেশিনটা তুমি যদি টানা 10 বছর চালাও, 10 বছর পরে তুমি যদি 100 জুল তাপ দাও, তখন কিন্তু সে আর 50 জুল কাজ করতে পারবে না, তখন সে দেখা যাবে যে 40 জুল কাজ করতে পারতেছে, রাইট? তো এই যে এখন সে কাজ করতে পারতেছে না কতটুকু, 60 জুল। এই যে 60 জুল, তখন কিন্তু তার এনট্রপির পরিমাণটা বাড়তেছে। এই যে এনট্রপির পরিবর্তনটা বাড়তেছে, এটার জন্য সে কি হচ্ছে, কাজ করার পরিমাণটা তার কমতেছে, অর্থাৎ কাজ করতে না পারার সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে। তো এইখান থেকে আমরা বলতে পারি যে আমরা যখন হিট দিচ্ছি, তো সে কি করতেছে, কাজ করতে না পারার সম্ভাবনা যদি বাড়ে, তখন কি হবে, আমাদের কি হিট নষ্ট হচ্ছে পরিবেশে। আর এই হিটটা আমরা কখনো ফেরত পাবো না। যদি আমরা ফেরত পাইতাম, তাহলে সেই হিট দিয়ে আমরা কি করতে পারতাম, আবার কাজ করতে পারতাম। যেহেতু সেই হিটটা আমরা ফেরত পাচ্ছি না, সেই হিটটা কি হচ্ছে, পরিবেশে মুক্ত হচ্ছে এবং সেই হিটটা কমপ্লিটলি নষ্ট হয়ে যাচ্ছে। এই হিটটা আমরা কখনো ফেরত পাবো না। তাই এনট্রপির পরিবর্তন যদি বৃদ্ধি পায়, তখন সেটা কি করতেছে, আমাদের পরিবেশের জন্য আরো ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। তো এইখান থেকে আমাদের এখন বলতে হবে যে এই ঘটনা আর এই ঘটনার মধ্যে কোনটা এনট্রপির পরিবর্তনটা কম। তো প্রথম ক্ষেত্রে যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তখন আমাদের এনট্রপি হচ্ছে S is equal to m small s ln T2 by T1। এটা হচ্ছে ক্যাপিটাল S, একটা ডেল দিয়ে প্রকাশ করলাম এনট্রপির পরিবর্তন। তো এখান থেকে m হচ্ছে 5 কেজি, s হচ্ছে 4200 এবং ln T2 by T1 আগে যে তাপমাত্রা ছিল পরের তাপমাত্রা হইছে, T2 হচ্ছে পরের তাপমাত্রা, T1 হচ্ছে আগের তাপমাত্রা, এবং অবশ্যই 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 তারা কিসে, কেলভিনে। এইখান থেকে আমরা প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা বের করতে পারবো। আর সেকেন্ড ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা বাষ্পীভবন করতেছি, তখন কিন্তু আমাদের কোনো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ডেল এস হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই টি। সো ডেল কিউ ডিভাইডেড বাই টি যদি হয়, তখন বাষ্পীভবনের ক্ষেত্রে এম এল ভি বাই টি। এখানে এল ভিটা হচ্ছে আমাদের পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা এবং এম হচ্ছে তার ভর এবং টি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, অর্থাৎ 373 কেলভিন। এখানে মানগুলো বসায় দাও, তুমি এখানেও কিছু পরিমাণ এনট্রপির পরিবর্তন পেয়ে যাবে। এই দুজনের মধ্যে তুমি যদি দেখো, তাহলে এই ঘটনায় আমাদের এনট্রপির পরিবর্তনটা কম আসতেছে। তাই এই ঘটনাটা হচ্ছে আমাদের কিসের জন্য, আমাদের পরিবেশের জন্য উপকারী, অর্থাৎ পরিবেশের জন্য কম ক্ষতিকারক। সিলেট বোর্ড 2019 এর প্রশ্ন দেওয়া আছে, একটা লেখ দেওয়া আছে, সেই লেখটা হচ্ছে প্রেসার এবং ভলিউম গ্রাফ। ওকে, প্রেসার ভার্সেস ভলিউম। তো এই প্রেসার ভার্সেস ভলিউম যে লেখ চিত্রটা, এই লেখ চিত্রটা সে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এবং এইখান থেকে এইখানে গেছে, অর্থাৎ সে একটা চক্র সম্পন্ন করতেছে। তো প্রথম বিন্দুটা হচ্ছে 10 p1, পরেরটা হচ্ছে 20 p2, পরেরটা হচ্ছে 30 p3 এবং পরেরটা হচ্ছে 15 p4। এবং প্রথম ক্ষেত্রে T1 হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু, এটা C, এটা D। AB এর ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 434 কেলভিন এবং CD এর ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 350 কেলভিন। এখন এইটার ক্ষেত্রে আমাদেরকে বলছে যে এই চক্রটা কার্নোট চক্র কিনা, এটা আমাদেরকে দেখাইতে হবে। এই চক্রটা কি অ্যাকচুয়ালি কার্নোট চক্র কিনা। এখন কার্নোট চক্র যদি হইতে হয়, কার্নোট চক্রের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। কার্নোট চক্র একটা প্রত্যাবর্তী চক্র,
অর্থাৎ কার্নোট চক্র যে বিন্দু থেকে শুরু করে যে পরিমাণ শক্তি খরচ করে সেখান থেকে আবার সে এখানে ফেরত আসতে পারে। ওকে, যেহেতু প্রত্যাবর্তী চক্র, তাহলে যে কোনো প্রত্যাবর্তী চক্রের এনট্রপির পরিবর্তন ডেল এস ইজ ইকুয়াল টু 0 হয়। তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এটার যে চারটা ধাপ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের ইসেরটা এই গ্রাফটা হচ্ছে কি একটা কার্নোট চক্রের গ্রাফ। সো প্রথম ক্ষেত্রে বলা আছে যে আমাদের টেম্পারেচারটা সমান। তো প্রথম ক্ষেত্রে যখন সমষ্ণ প্রক্রিয়ায় যাচ্ছে, এখানে টেম্পারেচার সেম, তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল এস হচ্ছে আমাদের টোটাল যে কাজ করতেছে ডিভাইডেড বাই যে টেম্পারেচারে কাজ করতেছে। সো আমাদের ডেল এস হবে ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ হচ্ছে এন আর টি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান, এবং তার টেম্পারেচারটা কত? টেম্পারেচার হচ্ছে T1। দেখো আমাদের এখানে মান বসানো লাগতেছে না, T1 কাটাকাটি চলে যাচ্ছে, এবং V2 হচ্ছে 20, V1 হচ্ছে 10। সো এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি N R ln 2। ওকে, এখন N এর মান হচ্ছে 1, কারণ 1 মোল গ্যাস নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা হচ্ছে। আমাদের এখানে N এর মান যদি 1 মোল না দেওয়া থাকে তাও কোনো প্রবলেম নাই, আমরা এটা রেখে দিব। আচ্ছা, সেকেন্ড যে প্রসেসটা, সেই সেকেন্ড প্রসেসটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসেস। যেহেতু রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তন 0 হয়। কেননা আমাদের রুদ্ধতাপীয় প্রবাহের ক্ষেত্রে আমাদের টেম্পারেচারের কোনো প্রবাহ হচ্ছে না, সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো টেম্পারেচারের প্রবাহ যেহেতু হচ্ছে না, সেহেতু আমাদের এনট্রপির পরিবর্তনটা কি হচ্ছে? 0 হচ্ছে। তো যেহেতু এনট্রপির পরিবর্তনটা 0, তো এই ক্ষেত্রে বিসি এর জন্য, এটা ছিল এ বি এর জন্য, এরপরে তাহলে বিসি এর জন্য আমাদের ডেল এস কি দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। ওকে, এরপরে আসো সিডি এর জন্য। সিডি এর জন্য আমাদের কি হবে? ডেল এস ইজ ইকুয়াল টু ডেল ডাব্লিউ বাই টি। এখানে ছিল T1, এখানে হবে কত? T2। তাহলে এন আর T2 লন, এখানে V2 হচ্ছে আমাদের 15 আর V1 কত? 30। সো 15/30 ডিভাইডেড বাই T2। কাটাকাটি চলে গেলে এখানে আসবে লন হাফ বা মাইনাস লন 2। সো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস NR লন 2। এবং ডি এর ক্ষেত্রে আমাদের প্রসেসটা কি? আবার রুদ্ধতাপীয়, তাই ডি এর জন্য আমাদের কি দাঁড়াচ্ছে? ডেল এস ইকুয়াল টু 0। তো এখন তুমি যদি এই চারটা প্রসেস যোগ করো, টোটাল এনট্রপি যোগ করো, এটাকে ধরলাম ডেল এস 1, এটাকে ধরলাম ডেল এস 2, এটাকে ধরলাম ডেল এস 3, এটাকে ধরলাম ডেল এস 4, তাহলে আমাদের টোটাল ডেল এস দাঁড়াচ্ছে মাইনাস, দেখো nr ln 2 প্লাস 0 মাইনাস nr ln 2 প্লাস 0, অর্থাৎ এটা কাটাকাটি চলে যাচ্ছে, আমাদের কি হয়ে যাচ্ছে? শুধুমাত্র 0 হয়ে যাচ্ছে। দেখো এই চক্রটার ক্ষেত্রে আমাদের টোটাল এনট্রপির পরিবর্তন কত হচ্ছে? 0 হচ্ছে। যেহেতু এনট্রপির পরিবর্তন 0 হচ্ছে এবং একটা প্রসেস সমষ্ণ, পরের প্রসেস রুদ্ধতাপীয়, পরের প্রসেস আবার সমষ্ণ এবং পরের প্রসেস আবার রুদ্ধতাপীয়, এবং তাহলে কি হচ্ছে? এনট্রপির পরিবর্তন 0, তাহলে আমাদের এই চক্রটা কি চক্র? কার্নোট চক্র বলে আমরা প্রমাণ করতে পারি। চট্টগ্রাম বোর্ড 2019-এ আসছিল যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.05 কেজি পানিকে জলীয় বাষ্পে পরিণত করা হলো, এবং জলীয় বাষ্পে পরিণত করার পরে তার আয়তন হয়েছে 2 × 10⁻³ মিটার কিউব। এবং এই ঘটনার জন্য তাদের ভিতরে যে অন্তস্থ শক্তি আছে, সেই অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটছে 1.28 × 10⁻⁴ জুল। ওকে, তো এখান থেকে আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে এই যে আমরা পানিকে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে সম্পূর্ণ জলীয় বাষ্পে পরিণত করছি, এই ক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তন কত? তো গ নম্বরে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা কি হচ্ছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে, তারপরে সেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তো এখানে কয়টা স্টেপ আছে? 2টা স্টেপ। তো প্রথম স্টেপে কি হচ্ছে? প্রথম স্টেপে ডেল S1 হচ্ছে ms ln T2 বাই T1। এখানে m হচ্ছে 0.05, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে কত?
4200 জুল পার কেজি পার কেলভিন, এবং T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 373 কেলভিন, এবং T1 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। এখান থেকে আমরা বসাই দিলে ডেল S1 টা পেয়ে যাব। এটা হচ্ছে কি আমাদের এই তাপমাত্রার পরিবর্তনের জন্য যে পরিমাণ এনট্রপির পরিবর্তন হচ্ছে সেটা। পরবর্তীতে আমরা ডেল S2 বের করব, তখন কি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারবো ডেল Q বাই T বা M LV বাই T। LV হচ্ছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা, M হচ্ছে কত 0.05 কেজি, T হচ্ছে কত 373। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ডেল S2 পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল এনট্রপির পরিবর্তন ডেল S হচ্ছে ডেল S1 প্লাস ডেল S2। ওকে, এখান থেকে আমরা টোটাল ডেল S টা পেয়ে যাব। এরপরে ঘ নম্বরে বলছে উদ্দীপকের যে প্রক্রিয়াটা, এই যে ঘটনাটা, এই ঘটনাটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে dq is equal to du plus dw। এটা হচ্ছে কখন, যখন ক্ষুদ্র পরিমাণ তাপ প্রদান করা হয় তখন ক্ষুদ্র পরিমাণ অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটে এবং ক্ষুদ্র পরিমাণ কাজ হয়। কিন্তু এখানের যে অ্যামাউন্টগুলো, সেই অ্যামাউন্টগুলো কিন্তু কখনোই ক্ষুদ্র পরিমাণ না। তাই আমরা এখানে কি করব, dq এর জায়গায় ইউজ করব ডেল q, du এর জায়গায় ইউজ করব ডেল u এবং dw এর জায়গায় ইউজ করব ডেল w। আমরা এখন হিসাব করব ডেল q কত, ডেল u কত আর ডেল w কত। ডেল q হচ্ছে টোটাল কতটুকু তাপ প্রদান করা হয়েছে। এখন এখানে তাপ প্রদান করা হয়েছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বাষ্পীভবন করে একদম ডাইরেক্ট কি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করা হচ্ছে। তো এই ঘটনার জন্য আমাদের ডেল কিউ হচ্ছে প্রথম ক্ষেত্রে কি তাপমাত্রার পরিবর্তন ঘটতেছে অর্থাৎ এম এস ডেল থিটা প্লাস হচ্ছে কি আমাদের বাষ্পীভবন ঘটতেছে প্লাস এম এল ভি। এখান থেকে আমরা টোটাল ডেল কিউ এর মানটা বের করে ফেলতে পারবো। এরপরে ডেল ইউ এর মানটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কত 1.28 ইনটু 10 টু দি পাওয়ার 4 জুল অর্থাৎ 1.28 ইনটু 10 টু দি পাওয়ার 4 জুল। এরপরে আমাদের ডেল ডব্লিউ বের করতে হবে। সো ডেল ডব্লিউ হচ্ছে পি ডেল ভি, কেননা আমাদের এখানে বলা আছে যে সেটা স্বাভাবিক চাপে অর্থাৎ চাপটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। সো পি ডেল ভি স্বাভাবিক চাপ কত 1 atm অর্থাৎ 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ইনটু আয়তনের পরিবর্তন কত 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। এখান থেকে আমরা ডেল ডব্লিউ এর পরিমাণ পেয়ে যাব। এখানে যা পাবো এখানে যা পাবো দুইটা যোগ করে দেখব এখানে যা পাই তার সমান পাই কিনা। যদি সমান পাই তাহলে এই সূত্রটা অর্থাৎ এই উদ্দীপকটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করতেছে, যদি না করে তখন এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করতেছে না। বরিশাল বোর্ড 2019-এ বলছে যে একটা ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপের একটা 16 গ্রাম পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে আয়তন দ্বিগুণ করা হয়েছে। প্রথমবার করা হয়েছে সমষ্ণ প্রক্রিয়ায়, পরের বার করা হয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এখন প্রথমে বলছে যে এই ঘটনা ঘটার জন্য আমাদের কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি হবে। তো আমাদের গ্যাসটা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস এবং সেটা কত 16 গ্রাম। প্রমাণ তাপমাত্রা ও চাপের অর্থাৎ আমাদের টি হচ্ছে টেম্পারেচার, T1 হচ্ছে 273 কেলভিন এবং P1 হচ্ছে আমাদের 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। প্রমাণ তাপমাত্রা ও চাপে আমরা হিসাব করতেছি এবং আয়তন হচ্ছে কত করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ V2 is equal to 2V1। ওকে, এখন কোন ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণটা বেশি আছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব প্রথমে সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজের মানটা বের করব। সমষ্ণ প্রক্রিয়ায় W হচ্ছে nRT ln V2 বাই V1। তো এখান থেকে আমরা T কত সবকিছুর মান দেওয়া আছে, এখান থেকে আমরা খুব সহজেই W এর মানটা বের করতে পারবো, যেটা হচ্ছে কি আমাদের সমষ্ণ প্রক্রিয়ার কাজ। এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের W is equal to কি nR বাই 1 মাইনাস গামা ইনটু T2 মাইনাস T1। এখন T2 কত সেটা কিন্তু আমরা জানি না, রাইট? সো T2 যদি আমাদের বের করতে হয় তো আমরা কিসের সাথে চেঞ্জ করতেছি, আমাদের T চেঞ্জ করতেছি এবং আয়তন চেঞ্জ করতেছি, আমাদের কিন্তু আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। টেম্পারেচারের সাথে আমাদের আয়তনের সম্পর্ক হচ্ছে T
v to the power gamma minus 1 is equal to constant, right? So T1 V1 gamma minus 1 is equal to T2 V2 gamma minus 1. এখন এই গ্যাসটা কি দ্বিপরমাণু, কেননা হাইড্রোজেন গ্যাস কি দুইটা পরমাণু নিয়ে একটা গ্যাসের অণু হয়। সো আমাদের গামার মান হবে কত 1.4, আবার V2 হচ্ছে কত 2V1। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা খুব সহজেই T2 এর মানটা বের করে ফেলতে পারবো। এরপরে T2 এর মানটা এখানে ইনপুট দিব, ইনপুট দিলে আমাদের W2 এর মানটা বের হয়ে যাবে। এখান থেকে আমরা দেখব কার মানটা বেশি। 2018 সালের সেট বি এর প্রশ্ন বলা আছে কোন একটা ইঞ্জিনে যে পরিমাণ তাপ দেওয়া হয় সেই ইঞ্জিনটা তার 1/6 অংশ কাজে পরিণত করতে পারে। আবার এই ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা অর্থাৎ সিঙ্কের তাপমাত্রা যদি 54 কেলভিন কমানো হয় তখন এর কর্মদক্ষতা দ্বিগুণ হয়ে যায়। তো গ নম্বরে বলছে যে এর তাপ উৎসের তাপমাত্রা কত। তো প্রথম কথা হচ্ছে আমরা ফার্স্টে তার ইটা বের করি। ইটা হচ্ছে W/Q, এটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা বলতে বোঝায় যে আমরা কতটুকু তাপ দিচ্ছি আর কতটুকু কাজ পাচ্ছি তার অনুপাত, অর্থাৎ কাজ পাচ্ছি আর তাপ দিচ্ছি তার অনুপাতটাই হচ্ছে আমাদের ইটা। এখন বলা হয়েছে যে এই কাজটা হচ্ছে আমরা যে পরিমাণ তাপ দেই তার 1/6 অংশ, অর্থাৎ W is equal to 1/6 Q divided by Q is equal to কত 1/6। ওকে, এখন এটা is equal to আমরা আবার জানি যে 1 minus T2/T1 is equal to কত 1/6। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা বলতে পারবো যে T2/T1 is equal to 5/6। ওকে, এটাকে আমরা দিলাম কত নাম্বার 1 নাম্বার দিলাম। হ্যাঁ, এরপর আবার বলছে যে গ্রাহকের তাপমাত্রা T2 হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা, T1 হচ্ছে আমাদের উৎসের তাপমাত্রা। এই গ্রাহকের তাপমাত্রা যদি আমরা 54 কেলভিন কমায় দেই তাহলে আমাদের কর্মদক্ষতা আগের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। সো T2 minus T1, right? T2 minus 54 divided by T1 is equal to কত 2 ইটা। ইটার মান কত পাইছিলাম আমরা 1/6, তো এখান থেকে আমরা পাবো কত 1/3, রাইট? তো এখান থেকে আমরা চাইলে এখন T2/T1 কত T2 is equal to 5/6 T1, এখানে T2 এর জায়গায় আমরা এখন 5/6 T1 বসাই দিব। 5/6 T1 minus 54 by T1 is equal to 1/3। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা T1 এর মানটা পেয়ে যাব খুব সহজ। এখন খেয়াল করো, পরের প্রশ্নে বলছে যে কর্মদক্ষতা যদি দ্বিগুণ বাড়ানো হয় তাহলে উৎসে যে পদার্থ ব্যবহার করা হচ্ছে তার এনট্রপির পরিমাণ বৃদ্ধি পাবে কিনা। এখানে আমরা কর্মদক্ষতা দ্বিগুণ করছিলাম কিসের, সিঙ্কের তাপমাত্রা কমায়, অর্থাৎ সেখানে যদি এনট্রপির পরিবর্তন ঘটতো সেটা কিসের পরিবর্তন হইতো, সিঙ্কের বা গ্রাহকের পদার্থের পরিবর্তন হইতো। কিন্তু এখানে আমাদের পদার্থের পরিবর্তনটা হচ্ছে কিসের, পদার্থের পরিবর্তনটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে পদার্থের পরিবর্তন হচ্ছে আমাদের উৎসের, রাইট? সো আমাদের এখানে উৎসে নিয়ে কাজ করতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, প্রথম ক্ষেত্রে আগের ক্ষেত্রে যদি আগের ক্ষেত্রে আমাদের উৎসের তাপমাত্রাটা সেম ছিল, রাইট? আর পরে আমাদের কি হয়েছে, উৎসের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, গ্রাহকের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না। প্রথম ক্ষেত্রে আমরা কি করছিলাম, গ্রাহকের তাপমাত্রা কমায় দ্বিগুণ করছিলাম, ওইখান থেকে আমরা উৎসের তাপমাত্রাটা বের করতে পারছি। কিন্তু এখানে যদি আমরা গ্রাহকের তাপমাত্রা কমাই তখন এনট্রপির পরিবর্তন ঘটে কিসের, গ্রাহকের পদার্থের, না উৎসের পদার্থের, কেননা উৎসের তাপমাত্রা সেম ছিল। তো উৎসের তাপমাত্রা যদি সেম থাকে তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ডেল এস হচ্ছে এম এস লন T1 প্রাইম বাই T1। এখানে T1 প্রাইম হচ্ছে আগের ক্ষেত্রে, আগে যখন আমরা গ্রাহকের তাপমাত্রা কমাচ্ছি তখন আমাদের উৎসের তাপমাত্রা কি পরিবর্তন হচ্ছিল, তখন উৎসের তাপমাত্রা কি পরিবর্তন হচ্ছিল, হচ্ছিল না। সো T1 প্রাইম ইজ ইকুয়াল টু T1। এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল S ইজ ইকুয়াল টু 0। ওকে, তো যখন আমরা আগের বার ক্ষেত্রে অর্থাৎ কর্মদক্ষতা দ্বিগুণ করার আগে, কর্মদক্ষতা দ্বিগুণ করার আগে আমরা কি করছিলাম, তাপমাত্রার পরিবর্তন করছিলাম, তখন আমাদের কি হয়েছিল, কিসের তাপমাত্রা পরিবর্তন করছিলাম, গ্রাহকের তাপমাত্রা। সো গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করার ফলে আমাদের উৎসের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, তাই উৎসের পদার্থের এনট্রপির পরিবর্তন কি ছিল, আমাদের 0 ছিল। আচ্ছা, এরপরে যখন আমরা তার কর্মদক্ষতা দ্বিগুণ করছি তখন আমাদের উৎসের পদার্থের এনট্রপির পরিবর্তন হিসাব করতে হবে। যেহেতু উৎসের পদার্থ সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের উৎসের তাপমাত্রার পরিবর্তন করাতে হবে। এখন উৎসের তাপমাত্রা কমাইলে আমাদের কর্মদক্ষতা বাড়ে নাকি বাড়াইলে আমাদের কর্মদক্ষতা বাড়ে, অবশ্যই বাড়াইলে।
সো আমরা যদি এখন তার টেম্পারেচারটা কি পরিমাণ x পরিমাণ বৃদ্ধি করি, তাহলে আমাদের নতুন কর্মদক্ষতা দাঁড়ায় 1 মাইনাস T2 বাই T1 প্লাস x, রাইট? এটা হবে কি আগের কর্মদক্ষতার দ্বিগুণ অর্থাৎ 2 ইটা। এখন এখানে দেখো T1 এর মান আমরা পাইছিলাম কত, এখান থেকে পাইছিলাম, আবার T2 এর মানটা আমরা চাইলে এখান থেকে ক্যালকুলেট করে খুব সহজেই বের করতে পারি। ইটা এর মান আগে ছিল 1/6, সো এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করে আমরা x এর মান কত পাবো, x এর মান পাবো 81 কেলভিন। ওকে, অর্থাৎ এই 81 কেলভিন তাপমাত্রা আমরা কি করছিলাম, তার উৎসের তাপমাত্রা বাড়াইছিলাম। এখন আমরা যদি নতুন ডেল এস চিন্তা করি, ডেল এস প্রাইম, তখন ms ln T1 প্রাইম বাই T1। এখন আমাদের T1 বা উৎসের তাপমাত্রা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। বেড়ে কত হইছে, আগে যা ছিল তার থেকে 81 কেলভিন বেশি হইছে। সো এখান থেকে আমরা কি হবে 81 প্লাস 324 ভাগ 324, এখানে লন, এরপরে এগুলা সিম্পল হিসাব করলে আমরা দেখব যে এখান থেকে আমাদের পজিটিভ একটা ভ্যালু আসতেছে। যেহেতু ডেল এস প্রাইম গ্রেটার দেন ডেল এস হচ্ছে, সেহেতু আমাদের অবশ্যই এনট্রপির পরিবর্তনটা সেকেন্ড ক্ষেত্রে বেশি, অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা যখন আমরা দ্বিগুণ করতেছি তখন আমাদের উৎসের পদার্থের অবশ্যই এনট্রপির পরিবর্তন ঘটতেছে। 18 সালের পরীক্ষার সেট এর প্রশ্ন দেওয়া আছে যে কোন একটা ইঞ্জিনের, নট কার্নট ইঞ্জিন, শুধু একটা ইঞ্জিন যদি হয়, সেই ইঞ্জিনের গৃহীত তাপ আর বর্জিত তাপের অনুপাত, অর্থাৎ গৃহীত তাপ হচ্ছে Q1 আর বর্জিত তাপ হচ্ছে Q2, এটার অনুপাত হচ্ছে 5:2। এই মেশিনটা বা এই ইঞ্জিনটা তাপ উৎস হতে 1200 জুল তাপ শোষণ করে, যদি আমরা এখন এই উৎস থেকে, অর্থাৎ এই যে মেশিনটা, এই মেশিনের উৎসের তাপমাত্রা যদি 110 কেলভিন বাড়াই, তাহলে আমাদের কর্মদক্ষতা হয় 70%। অর্থাৎ উৎসের তাপমাত্রা যদি 110 কেলভিন বাড়াই, তখন আমরা কি হবে 70% আমাদের কর্মদক্ষতা হবে। তো এইখান থেকে আমাদের 1 নম্বরে বলছে যে তার কর্মদক্ষতা বের করো। তো কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, এটা আমরা জানি, রাইট? তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি 1 মাইনাস Q2 বাই Q1। সো 1 মাইনাস Q2 বাই Q1 যদি আমরা বসাই দেই, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই তার কর্মদক্ষতাটা বের করতে পারবো। ঢাকা বোর্ড 2017 প্রশ্ন বলা আছে যে শহীদ একটা ইঞ্জিন তৈরি করে এবং দাবি করে যে এই ইঞ্জিনটা কার্নোর প্রত্যাগামী ইঞ্জিন। তো ও বলছে যে তার ইঞ্জিনটা 300 জুল তাপ বর্জন করে এবং যে তাপ গ্রহণ করে সেই তাপের 1/4 অংশ কাজে পরিণত করে। ওকে, সে যে ইঞ্জিনটা নিয়ে কাজ করতেছিল, সেই ইঞ্জিনটার তাপ উৎস আর তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 350 আর 310 কেলভিন। ওকে, এরপর বলা হয়েছে যে বাস্তবে দেখা গেছে যে তার এই ইঞ্জিনটা প্রত্যাগামী ইঞ্জিন না। যদি এই ইঞ্জিনটাকে প্রত্যাগামী ইঞ্জিন বানাইতে হয়, তখন আমাদের কি কি পরিবর্তন করতে হবে। এখন প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যে T1 বাই T2 ইজ ইকুয়াল টু Q1 বাই Q2। ওকে, এখন আমরা যে কোনো একটা চেঞ্জ করব। আমাদের চেঞ্জ করতে পারি কি কি, আমরা চেঞ্জ করতে পারি তার উৎসের তাপমাত্রা অথবা তার গ্রাহকের তাপমাত্রা। আমরা এখন যে কোনো একটা চেঞ্জ করব। ধরি আমরা উৎসের তাপমাত্রা চেঞ্জ করব। সো উৎসের তাপমাত্রা যদি চেঞ্জ করি, তাহলে T2 আমাদের কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা। এখন গ্রাহকের তাপমাত্রা আমরা কি করব, T1 এর মানটা বের করব। T2 কত, T2 হচ্ছে 310। এখন এই Q1 আর Q2 আমাদের বসাইতে হবে। Q1 কি, Q1 হচ্ছে আমাদের যেই তাপমাত্রা সে গ্রহণ করে এবং Q2 হচ্ছে যেই তাপমাত্রা সে বর্জন করে। ওকে, এখন যেই তাপমাত্রাটা গ্রহণ করে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, আমাদের দেওয়া আছে যে তাপমাত্রাটা বর্জন করে। এখন Q1 মাইনাস W ইজ ইকুয়াল টু Q2, রাইট? এখন সে যে কাজ করে, সেই কাজ করে কি, সে যে তাপ গ্রহণ করে তার 1/4 অংশ। সো Q1 minus 1/4 Q1 is equal to Q2, right? So আমরা এখান থেকে এখন বের করতে পারবো যে Q2, দেখো Q2 দেওয়া আছে আমাদের 300 জুল।
সো এখান থেকে আমরা 300 বসাই দিব, তাহলে 3/4 Q1 ইজ ইকুয়াল টু 300, তাহলে Q1 আমাদের কত আসবে 400 জুল। এখন আমরা Q1 এর জায়গায় 400 বসাবো, Q2 এর জায়গায় 300 বসাবো এবং এইখান থেকে আমরা T1 এর মানটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমরা যদি চাইতাম যে আমরা উৎসের তাপমাত্রা চেঞ্জ না করে গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করব, সেটাও পসিবল ছিল। তখন আমাদের কি করতে হইতো, T1 এর মান বসাইতাম আমরা 350 এবং এখান থেকে T2 এর মানটা বের করতাম, রাইট? এখানে হয়তো আমাদের T2 আর এখানে হয়তো কত 350, সেখান থেকে আমরা কি বের করতাম, T2 বের করতাম। দুটোটাই আমাদের ভায়াবল। আমি তোমাদের এখন যে প্রবলেমটা সলভ করাবো, তোমরা চাইলে এই প্রবলেমটা স্কিপ করতে পারো, কেননা এই প্রবলেমটা যখন আসছিল তখন এই প্রবলেমটা যে প্রশ্ন বলা ছিল সেই প্রশ্নে ভুল ছিল। সো এই প্রবলেমের ক্ষেত্রে যারা যারা আনসার করছিল বোর্ড তাদেরকে অটোমেটিক্যালি নাম্বার দিয়ে দিয়েছিল। সো তোমরা যদি চাও এই প্রবলেমটা স্কিপ করতে, তো তোমরা স্কিপ করতে পারো। ওকে, আবার আমি তাও এই প্রবলেমটা করিয়ে দিচ্ছি। এই প্রবলেমটা রাজশাহী বোর্ড 2017 বলা আছে যে একটা পিস্টনযুক্ত সিলিন্ডারে আমাদের কিছু গ্যাস আবদ্ধ আছে। এখন এই সিলিন্ডারে যদি আমরা 600 জুল তাপ শক্তি সরবরাহ করি, তাহলে এই সিলিন্ডারটা 900 জুল পরিমাণ কাজ সম্পন্ন করে। অর্থাৎ আমি তাপ দিচ্ছি 600 জুল এবং সে কাজ করতেছে 900 জুল। এখন আপাত দৃষ্টিতে এই জিনিসটা কিন্তু আদৌ পসিবল না, কেননা তুমি একটা বস্তুকে দিচ্ছ 600 জুল এবং সে কাজ করতেছে 900 জুল, সে এক্সট্রা 300 জুল কোত্থেকে পাচ্ছে? এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই প্রবলেমটা ভুল আছে, বাট অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ভুল নাই। একটু লজিক দিয়ে তুমি যদি চিন্তা করো, তবে তুমি এই প্রবলেমটার ভুলটা ধরতে পারবা। উদ্দীপকে বলা আছে যে এটা স্থির চাপে করা হয়েছে, কিন্তু স্থির চাপে তুমি যদি এটা করো তখন এটা কখনোই পসিবল না। যদি স্থির চাপে কথাটা বাদ দিয়ে দাও, তখন এই জিনিসটা পসিবল। কেননা তুমি যখন 600 জুল তাপ দিবা, এখন তোমার স্থির চাপে বাদ দিয়ে আমাদের প্রসেস কয়টা আছে? একটা হচ্ছে সমষ্ণ, তারপরে আছে রুদ্ধতাপীয়, তারপরে আছে সম আয়তনীয়, ঠিক আছে, আর হচ্ছে কি সম চাপীয়। এখন আসো আমরা প্রত্যেকটা পদ্ধতি চিন্তা করি। যদি শুধু সমষ্ণ চিন্তা করি, সমষ্ণর ক্ষেত্রে আমাদের টেম্পারেচার চেঞ্জ হয় না। সো টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তখন অন্তস্থ শক্তিরও কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যেই পরিমাণ তাপ দিচ্ছি সেই পরিমাণেই কাজ হচ্ছে। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ তাপ দিব সেই পরিমাণ কাজ হবে, তো এইটা আমাদের হচ্ছে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোনো তাপ দিতেও পারবো না, নিতেও পারবো না, সে শুধু তার নিজস্ব অন্তস্থ শক্তির মাধ্যমে কাজ করবে। যেহেতু এখানে আমরা তাপ দিতে পারতেছি, সেহেতু এটা রুদ্ধতাপীয় হবে না। সম আয়তনীয় প্রক্রিয়া, সম আয়তনীয় প্রক্রিয়া যদি হয়, সম আয়তনীয় প্রক্রিয়ার মধ্যে আমাদের কোনো কাজ সম্পাদন হয় না, কেননা আয়তনের কোনো পরিবর্তন ঘটে না। তাই আমরা এটা সম আয়তনীয় বলতে পারবো না, কেননা সেখানে 900 জুল পরিমাণ কাজ হচ্ছে। বাকি থাকে সমচাপীয়। সমচাপীয়র ক্ষেত্রে আমরা যদি তাপ দিই, তখন dq is equal to du plus p dv। ওকে, এখন যদি তাপ প্রদান করি সমচাপীয়র ক্ষেত্রে, তখন কিছু পরিমাণ শক্তি তার অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে এবং বাকিটা কি করবে? তাপ শক্তি কাজে পরিণত করবে। সো আমরা যদি এখানে তাপ দিই, তার পুরোটা কখনো কাজ পাবো না, তার চেয়ে কম পাবো, কেননা বাকিটা কি করবে? অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটাবে, কেননা আমাদের যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমের তাপমাত্রা অবশ্যই বাড়বে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। সো এইখানেও এটাও সম্ভব না, সো সমচাপীয় সম্ভব না। তাহলে এই জিনিসটা যে ঘটনাটা যে ঘটতেছে, এই ঘটনা কিন্তু কোনো একটা পদ্ধতির মিশ্রণ না, এই ঘটনাটা দুইটা পদ্ধতির মিশ্রণ। প্রথম কথা হচ্ছে তুমি যখন তাপটা দিচ্ছ, তো তাপ দিলে কাজ হবে। সো তুমি যে তাপটা দিচ্ছ সেটা হবে কি? সমষ্ণ প্রক্রিয়ায়। সো তুমি সমষ্ণ প্রক্রিয়ায় তাপ দাও, সমষ্ণ প্রক্রিয়ায় তাপ দিলে তুমি 600 জুল তাপ দিলে 600 জুল কাজ পাবা। বাকি 300 জুল আসবে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, কেননা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ হলে আমাদের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। সো এইখানে আমাদের এক্সট্রা 300 জুল, সেই এক্সট্রা 300 জুলটা কি? আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন ঘ নাম্বারে বলছে যে এই প্রক্রিয়াটার ক্ষেত্রে, গ নাম্বারে বলছে যে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের টোটাল আয়তনের পরিবর্তন কত? ওকে, সো একদম ইনিশিয়ালি যে আয়তন ছিল এবং শেষে গিয়ে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া শেষে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে আমাদের কখন
যে আয়তনটা হবে, একদম চূড়ান্ত যে আয়তনটা হবে সেই আয়তনের মধ্যে পরিবর্তনটা কত। ওকে, সো আমি ধরে নিলাম যখন সমষ্ণ প্রক্রিয়ার শুরুতে তার আয়তন ইনিশিয়ালি বা একদম শুরুতে ছিল V0, সমষ্ণ প্রক্রিয়ার শেষে তার আয়তন হয়ে গেল V1, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শেষে তার আয়তন হয়ে গেল V2। সো আমাদেরকে বের করতে বলছে V2 মাইনাস V1। ওকে, তো প্রথম পদ্ধতিটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় তুমি যদি 600 জুল তাপ দাও সেটা কি করবে, 600 জুল পরিমাণে কাজ করবে। সো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে nRT ln V2 বাই V1, এই ক্ষেত্রে হবে V1 বাই V0। এটা হচ্ছে কি আমাদের 600 জুল, রাইট। এখন n এর মান আমরা জানি না, ধরে নিব n এর একটা মান। তো n এর মান n, আর তো গ্যাস ধ্রুবক, আর t কত, t দেওয়া আছে এখানে, t দেওয়া নেই। সো আমরা t টাও ধরে নিব। প্রথম ইনিশিয়াল অবস্থায় তার তাপমাত্রা হচ্ছে ধরলাম T0। ওকে, সো T0 টেম্পারেচারে সমষ্ণ প্রক্রিয়া আমরা 600 জুল চাপ করছি, সেখান থেকে আমরা V1 বাই V0 এর একটা হিসাব বের করতে পারছি। সো আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে ln V1 বাই V0 is equal to 600 divided by nRT0। ওকে, তো এখান থেকে যদি আমরা এখন হিসাব করি, এই জিনিসটাকে আমি আমার হিসাবের সুবিধার জন্য আমি ইউ ধরবো, আমার নিজের সুবিধার জন্য আমি এটাকে ইউ ধরবো। সো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে V1 বাই V0 is equal to e to the power u। তাহলে V1 কি দাঁড়াচ্ছে, e to the power u V0। ওকে, আচ্ছা, এরপরে ঘটনাটা কি ঘটতেছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কাজের সূত্র হচ্ছে W is equal to nR divided by 1 minus gamma T2 minus T1। তো এই ক্ষেত্রে আমি T2 কে ধরবো শুধু T, এবং আমাদের T1 টা হয়ে যাবে T0। ওকে, এখন এই যে T, এই T এর মানটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদের সম্পর্কটা কিসের সাথে, আয়তনের সাথে। সো টেম্পারেচার আর আয়তন রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমাদের টেম্পারেচার আর আয়তনের সূত্র হচ্ছে T V to the power gamma minus 1 is equal to constant। তাহলে T1 V1 is equal to T2 V2। ওকে, গামা মাইনাস 1। সো এখানে আমাদের আদি তাপমাত্রা ছিল T0, এবং রুদ্ধতাপীয় শুরুতে আমাদের টেম্পারেচার ছিল V1, যখন শেষ তখন আমাদের V2, আর টেম্পারেচার চূড়ান্ত টেম্পারেচারকে আমরা ধরছি T। ওকে, সো আমরা এখান থেকে চাইলে আমরা বলতে পারবো যে T is equal to V1 by V2 whole to the power gamma minus 1 into T0। ওকে, তো এখান থেকে T এর মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দিতে পারবো। যদি এখান থেকে আমরা ইনপুট দিয়ে দেই তাহলে nR by 1 minus gamma V1 by V2 whole to the power gamma minus 1 into T0 minus T0। ওকে, এটা হচ্ছে কি আমাদের টোটাল চার্জ। এখানে W এর মান কত, এখানে W এর মান হচ্ছে 300, রাইট। সো এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা বিভিন্ন হিসাব নিকাশ শেষে আমরা n আর গামা সবগুলোই কিন্তু কনস্ট্যান্ট, রাইট। এখান থেকে T0 টা আমরা ধরলাম কনস্ট্যান্ট, কারণ একদম শুরুতে আমরা একটা টেম্পারেচার ধরে নিছিলাম। তো এইখান থেকে ক্যালকুলেট করলে আমরা অনেক বড় একটা রাশি পাবো, কিন্তু V2 is equal to বের করা যাবে। V2 is equal to সামথিং V1 থাকবে, সামথিং V1 টু দি পাওয়ার সামথিং, এরকম কিছু একটা পাওয়া যাবে। V1 এর জায়গায় আমরা e টু দি পাওয়ার u V0 বসাই দিব। তারপরে ওইখান থেকে যদি আমরা V0 মাইনাস করে দেই তোমরা পুরো জিনিসটা পেয়ে যাবে। যে পুরো ক্যালকুলেশনটা, এই পুরো ক্যালকুলেশনটা তোমরা তোমাদের টেস্ট পেপারের সলিউশনে পাবা। এখানে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা।